ধরেন আমাদের একটা স্থানীয় সরকার আছে, আমাদের পার্লামেন্ট আছে, আপনি এখন দ্বিকক্ষ বিশিষ্ট যদি আলোচনা করেন তাহলে শাসন ব্যবস্থার বিরাট পরিবর্তন আপনি হুট করে করবেন? আচ্ছা, আমাদের এখন একটা প্রচলিত ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আপনি যদি পিয়ারকে ধরে নিলাম, আমরা সবাই যদি একমত হই, আপনি কি কালকেই করবেন? আপনি তো করতে পারবেন না। এবং নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনার এজেন্ডাই ছিল না, হয়নি কোথাও আলোচনা। পিয়ার আকস্মিকভাবে আসলে কোথায়? দ্বিকক্ষ যারা রাজি হলেন, আমরা দ্বিকক্ষের পক্ষে না বলে এটা আলোচনায় যায়নি। সরকারের সংস্কার কর্মসূচি এবং জাতীয় ঐক্য দুটোই প্রতিফলিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে। এটি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এবং নির্বাচন নিয়ে তিনি তার দল কোনো রকম সংশয় নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। গোলাম মোল্লা রনি আসলে ভিন্নভাবে কথা বলেন, তার কথার মধ্যে অন্যরকম ব্যঞ্জনা থাকে। আপনি কি মানে আপনারা কি মনে করেন? কারণ আপনাদের ঐক্যমত্য কমিশনে পার্টিসিপেশন ছিল এবং আমি আলী রিয়াজ সাহেবের একটা ইন্টারভিউ আজকে দেখছিলাম, সেখানেও উনি যে খুব দ্বিধান্বিত, সংশয় এমন না, তবে উনি বলেছেন যে নির্বাচন যদি না হয় তাহলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই কথাটা উনি শেষের দিকে বলেছেন। আপনার কেন আসলে সংশয়? আমি তিনটা পয়েন্ট, হ্যাঁ, আপনি প্রথমে যে প্রশ্ন বিরতির আগে করেছিলেন যে ইউনূস সাহেবের সাথে থাকা প্রধান দল বা কাছের দল তাদের সংশয় নেই, আমাদের কেন? এই প্রশ্ন। আর আমি সংস্কার নিয়ে ছোট করে বলি। প্রথম কথা, সংস্কার নাই, সংশয় নাই, আমি তো তা দেখছি না। আমি বরঞ্চ কথাটা একটু কঠোর হয়ে যাবে কিনা জানি না, মির্জা ফখরুল সাহেব এবং অন্যরা যখন বলেন যে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে, নড়চড় হবে না, আমি তো ওনার কথার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই সংশয় খুঁজে পাই। আমার পরিষ্কার বক্তব্য। কারণ এইটা কেন, এটা তো এখন গোপন নাই যে ওনারা যে লন্ডন বৈঠক করলেন, ওইখান থেকে বলে দিয়েছে, তখন ধারণা করা যায় যে ওই বৈঠকে যেহেতু একটা সমঝোতা হয়েছে, নড়চড় হবে না। তাই আমাদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, এই ছাড়া আমি অন্য কোনো যুক্তি দেখি না। আরেকটা যুক্তি নতুন শুনলাম, সম্ভবত যদি ভুল না করি, ফখরুল সাহেব বলছেন যে ইউনূস সাহেব বলছেন তিনি নির্বাচন মানে যদি ফেব্রুয়ারিতে না হয়, মার্চ থেকে আমি আর নাই। এখন এই দুইটা কথায় আপনি ভিত্তি করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, এবং নির্বাচন মানে আমরা যেটা চাই সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন, আমি কিন্তু এখনো পর্যন্ত সেইটা আমি দিব্য চোখে দেখতে পাই না। নির্বাচন একটা হয়ে যেতে পারে, সেটা অন্য জিনিস। কেন বলছি? কারণ তার আগের পার্টিও আমি বলেছি যে নির্বাচনটা তো হইতে হবে একটা অবাধ, গ্রহণযোগ্য, এবং তার জন্য নির্বাচন হওয়ার পরিবেশ পরিস্থিতি হচ্ছে জনগণকে দেখতে হবে। ওই যে উনি যে বললেন যে ওইখানে ট্রাম্প কি করলেন সেটা ব্যাপার না, আমাদের এইখানের এই চায়ের দোকানদার থেকে শুরু করে গ্রামের একজন নারী, তিনি নির্বাচনটা বুঝতে পারছেন কিনা, তাহলে সেই কার্যক্রম এখনো তো দেখতে পাচ্ছি না। সুতরাং হয়তো বিএনপির তার প্রধান নেতা বলেছে, উনি বলতে পারেন। আর বাকি যে দুটি দলের কথা বললেন, তারা তো ক্ষমতাই আছে। বিএনপি এক অর্থে হয়তো অত না থাকলেও এক অর্থে তো আছেই, কিন্তু অন্য দুইটি দল তো ক্ষমতায় আছে। তারা ক্ষমতাকে ওই যে এনজয়, আর কয়েকদিন আগে দেখলাম যে কি বললো, যে শাপলা প্রতীক চেতে যে বললো যে এইটা না হলে ক্ষমতা আর মধু এটা দেওয়া যাবে না, ক্ষমতাকে মধু এটা বললেন, তো ওনারা তো মধুভোগী করে যাচ্ছেন। তা সুতরাং ওনারা এই দ্রুততম সময়ে যদি নিজেদের বিজয় নিশ্চিত না হয়, যারা ক্ষমতায় থাকে তার অবস্থা আপনিও জানেন, সবাই বুঝবে, তারা কিন্তু মুখে যাই বলুক তাহলে চায় না। সুতরাং আমিও যদি বলেন, হয়তো সাধারণভাবে বললে বলা হয় নির্বাচন বলছে, এখনও তো আপনি এত আগে বলছেন কিনা, আমি মনে করি যে সংশয়টা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হচ্ছে, নির্বাচন হওয়ার পরে ভোট ঠিক মতো হচ্ছে, ভোটের পরে ভোট গণনা হয় রেজাল্ট না হচ্ছে বাস্তবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানে অনিশ্চয়তার জায়গাটা থেকে যাবে। কেন তাও একটুখানি আপনাদের যে দীর্ঘ আলোচনা, মানে জুলাই সনদ, আমি আসছি একটুখানি যদি আমি জুড়ে দেই, সেটির আসলে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নানান দলগুলোর মধ্যে মতভেদ। বিশেষ করে আলী রিয়াজ সাহেবের বক্তব্যে আমি দেখছিলাম যে সাংবিধানিক আদেশ বা গণভোটের বিষয়টি বলা হয়েছে। অন্যান্য দল আবার বলেছে সাংবিধানিক আদেশ যদি দেওয়া হয় তাহলে পরবর্তীকালে, তার মধ্যে তো তত্ত্বাবধায়ক সরকারের কথা আছে, তাহলে এই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে। গণভোটে যদি রায় আসে যে জুলাই সনদে যা কিছু আছে তা জনগণ মানল না, তাহলেই বা কী হবে। তাহলে যদি নির্বাচন হয়েও যায় তাহলেও আরেক ধরনের সংকটের জায়গা আছে বলে আপনি মনে করেন? আমি আসি, প্রশ্নটা তো অনেক হলো, আমি আগের ধারাবাহিকতায় বলি। তাহলে নির্বাচনের যে পয়েন্টটাকে আমি আগে বলছি, আমি আমার ধারাবাহিকতায় থাকি। এখন ধরেন নির্বাচন কি ধরে নিলাম, এরপর আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম ওনারা এবং আমরা যারা এখন আছি সবাই মিলে ওকে করলাম যে চাচ্ছিও তো তাই, কিন্তু এর বাইরে শক্তি আছে না যে ঠিকমতো যাতে নির্বাচন না হয়? আছে। দেশি বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে,
যার ইউনূস সাহেবকে খুব ভালোভাবেই তো কাজগুলো করতে পারছে। সুতরাং এইরকম অনির্বাচিত দুর্বল সরকার থাকলে তো তার জন্য ভালো। তাহলে নানামুখী না হওয়ার চাপটাও তো থাকবে। তাহলে এখন এইটাকে যদি করতে হয়, মানে ওই চাপকে উপেক্ষা করে, তাহলে তো সরকার, রাজনৈতিক দল এবং দেশের জনগণকে একটা পজিশন নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা আমি দেখি, এই যেটা আপনি বললেন যে সংস্কার এবং ঐক্যমত্য, আমাকে যদি বলেন আমি তো সংস্কার প্রতিফলিত কোনটা কোনটা হয়েছে আমি তো চোখের সামনে এক দুই করে তো বলতে পারবো না। আপনি কি বলতে পারবেন? আমি জানি না, রনি সাহেব বলতে পারবে কি না জানি না। কি একটা গুম কমিশনের স্বাক্ষর করেছে এরকম দু একটা ছাড়া জনস্বার্থের কোনটা হয়েছে বলেন। আর বাকিগুলো এখন যেটা আলোচনা হয়েছে তার মধ্যে কিছু আপনার আছে যে সংবিধান সংশোধন সহ অনেক বিষয়, কিছুটা হ্যাঁ ঐক্যমত্য আছে, কিন্তু এইটা হচ্ছে ক্ষমতায় ভিন্ন কথা বলা হয় যে অধিকাংশই আসলে বাস্তবায়ন। ওটা তো সহজ জিনিস, আমি তো বললাম যে সাংবিধানিক কিছু জায়গা সেটা তো ওরা হিসাব দিচ্ছে কতশো কত, কিন্তু আমি বলছি দৃশ্যমান কাজটা মানুষ কোনটা দেখতেছে। আপনি ধরেন এত কথা হচ্ছে এই যে গণতন্ত্রের কথা, বৈষম্যহীনতার কথা, আপনি এই কোনোটা তো আলোচনার মধ্যেই থাকে নাই। আপনি শ্রমজীবী মানুষের কথা কোনোটা তো আলোচনায় থাকে নাই। মানুষের যে দুরবস্থা আলোচনায় থাকে নাই। সরকারি তথ্য বলছে যে 4 জনের 1 জন বহুমুখী দারিদ্রতার শিকার হচ্ছে। আপনি বলেন তো এই সময় যে পরিমাণে আত্মহত্যা, ঋণের দায়ে অন্যান্য যে ঘটনা ঘটছে, আপনি নিকট অতীতকে এরকম চোখের সামনে আসছে মানুষের হতাশা, যেটা হয়তো উনি ওনার মতো করে বললেন যে এই সরকার একজনকে নিয়ে কাবা শরীফে যে এসে বলে আসুক। আপনি দেখেন মানুষের মধ্যে এক ধরনের বোবা কান্না তো আছে, সে তার মতো চিরকুট লেখে আত্মহত্যার জায়গায় যাচ্ছে, সে তো চোখের সামনে কিছু দেখতে পাচ্ছে না। যাচ্ছে ঠিক আছে, এই আধারটা কাটলে ওইখানে আমি হয়তো আলোর রেখা দেখব। সেই রকমের জায়গাগুলো কিন্তু সেই আলোর রেখা কি শুধুমাত্র নির্বাচন? না, হ্যাঁ, সেই শুধু নির্বাচন না, কিন্তু সেই আলোর রেখার একটা অন্যতম উপাদান হলো গণতন্ত্রের পথে হাঁটা। আর গণতন্ত্রের পথে হাঁটার জন্যই একটা ভালো নির্বাচন। কিন্তু নির্বাচন মানে আবার ভালো নির্বাচন শব্দটাই বারবার উচ্চারণ করছি কেন? আজকে এখানে আপনাকে একটু আগে জানতানো বললাম এবং ভালো নির্বাচনের কথা বললাম। সেইটা যদি না হয় তাহলে আপনি একটু আগে যে কথা বলেছেন আমি সেই ধারাবাহিকতাই বলি। আমি তো দেখতে পাচ্ছি যদি এই ধারাবাহিকতা না হয় তাহলে একটা নির্বাচন কিন্তু আমাদের নতুন সংকটের মধ্যে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা মনে করি এইটাকে উপেক্ষা করেই বা এইটাকে জয় করেই আমাদেরকে এই জায়গায় যাওয়া দরকার, মানে নির্বাচনী যাত্রায় সামিল হওয়া দরকার। নির্বাচন হয়ে গেলে যদি তুলনামূলক ভালো নির্বাচন হয় তাতে যে দুধের নহর বয়ে যাবে নট দ্যাট, সেটা হবে না, কারণ সেটা তো পুরনো আলোচনা, আমরা অনেকদিন ধরে বলেছি। কারণ আপনি যদি সিস্টেমের পরিবর্তন না করতে পারেন, আপনি দেখেন এই সময় তো কোনো সিস্টেমের পরিবর্তন হন, আপনি দেখেন যে পরিমাণে মব সন্ত্রাস হলো, জনজীবনে কোনো স্বস্তি নেই। কিন্তু আপনি বলেন তো দুর্নীতিবাজ লুটপাটকারী পরিবর্তনের জন্যই তো আপনার আলোচনা না, সেটা তো অন্য আলোচনা। আমি বলছি যে ধরেন এই যে লুটপাটকারী অন্য বড়দের কাছে কি এই মব হয়েছে তা না, বরঞ্চ ওইখানে মব করেই নিজের পকেট ভারী করার জন্য। আর আপনি যেটা বললেন সিস্টেমের পরিবর্তে এক এক দল এক একভাবে চাই, যে ওইখানে 30টা 31টা দল যার যার জায়গা আছে, তো ওইখানে সিস্টেমের পরিবর্তনে কিন্তু এই আলোচনাগুলো হয়নি। যেটা হয়েছে সামান্য কিছু সাংবিধানিক এবং অন্য জায়গার কথা। এখন আমি একটু একটা উদাহরণ না দিয়ে পারছি, এটা পুরনো দিয়েছি তারপরে, নাইলে এটা অ্যাকচুয়ালি মানুষের কাছে আমার বিবেচনায় ভুল যায়। ধরেন যে পয়েন্টে সবচেয়ে বেশি ঐক্যমত্য হয়েছি, উনি এমপি ছিলেন, উনি আমার থেকে ভালো বলতে পারবেন, মানে একজন আইন প্রণেতাও তো ছিলেন, 70-80 প্রশ্ন। এখন ধরেন আমরা আস্থা ভোট, আর একটা হচ্ছে কি ওই যে বাজেট বিষয়টা, যে এই জায়গায় আমরা সরকারের বিরুদ্ধে যাব না, এর বাইরে সব জায়গায় মানে যদি সরকারি দল হয় বিরুদ্ধে যেতে পারে। এখন ধরেন লিখে সবাই মিলে পাশ হয়ে আছে, করল, ধরেন পাশ হয়ে গেল। এখন ধরুন আপনি এই পার্লামেন্টের প্রধান, আমি আপনার আন্ডারে একজন এমপি, আমার ঘাড়ে কয়টা মাথা আছে, আপনি যে ডিসিশন নিচ্ছেন তার বিরুদ্ধে ডিসিশন নেব, কারণ আমার তো আগামীবার যদি মনোনয়ন পেতে হয় আপনাকে বাদ দিয়ে তো হবে না, আমার এলাকার বরাদ্দ যদি পেতে হয় আপনাকে বাদ দিয়ে তো হবে না, এইরকম আরও যা যা আছে আমি আর বললাম না। তাহলে কিন্তু খালি কাগজে লিখলে হয়ে যায় নট দ্যাট, হয় কি? তাহলে এইটার জন্য পুরো সিস্টেম পিয়ার পদ্ধতিগুলো সব একই কথাই বলা, পিয়ার তো অন্য আলোচনা, পিয়ারের সাথে এটা মেলানো উচিত না। আমি একটু বললাম যেটা ঐক্যমত্য হয়েছি, মানে একটা কাগজে লেখা ঐক্যমত্য হলেই ব্যবস্থার পরিবর্তন হয়ে গেল, সবকিছু হবে, এটা মোটেই না। পিয়ার নিয়ে এক কথা উত্তর দিই, পিয়ার নিয়ে অনেক আলোচনা হতে পারে, সেই দায়ভার তো প্রিন্স ভাই আপনাকেও না মোটেই আমি কাগজে যদি আমি আলোচনা করেছেন, না এটা নেব না। কারণ ওই যে আমি বলি যে এইগুলো হয় কি আসলে কারেক্টলি আসছে না। এই যে পিয়ারের কথা বললেন, দেখেন আবার এই যে একটা জায়গায় আরেকটা চলে গেলে দর্শকরা বুঝতে পারে না। আমি এক কথা উত্তর দিই ভাই, শুনেন, পিয়ার নিয়ে আলোচনা হয়, কিন্তু আমার দুঃখ হচ্ছে পারলে আজকে আলোচনা করেন যতটুকু সময় আছে, এইটা তো পুরো শাসন ব্যবস্থার সাথে জড়িত। ধরেন আমাদের একটা স্থানীয় সরকার আছে, আমাদের পার্লামেন্ট আছে, আপনি এখন দ্বিকক্ষ বিশিষ্ট যদি আলোচনা করেন তাহলে শাসন ব্যবস্থার বিরাট পরিবর্তন আপনি হুট করে করবেন।
আচ্ছা, আমাদের এখন একটা প্রচলিত ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আপনি যদি পিয়ারকে ধরে নিলাম, আমরা সবাই যদি একমত হই, আপনি কি কালকেই করবেন? আপনি তো কোনোটা করতে পারবেন না। এবং নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনার এজেন্ডাই ছিল না, হয়নি কোথাও আলোচনা। পিয়ার আকস্মিকভাবে আসলে কোথায়, দ্বিকক্ষ যারা রাজি হলেন, আমরা দ্বিকক্ষের পক্ষে না বলে এটা আলোচনায় যায়নি, তখন দ্বিকক্ষে পিয়ার হবে কি হবে না। এবং একটা কথা আমি বলি, যারা ওইখানে পিয়ার বলেছে 2-3টা ভাগ ছিল, এই কথাটাকে একটু দায়িত্ব নিয়ে বলে, আমি এত কথা সাধারণত বলি না, ভুল বোঝাবুঝি হবে বলে। ধরুন জাসদ, তারা কিন্তু একেবারে শুরুতেই তারা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বের জন্য তারা মনে করতো যে উচ্চ কক্ষ হইতে হবে ওই ধরনের, জি, মানে এক ধরনের আনুপাতিক পদ্ধতি ওইভাবে চাইতো। কিন্তু এবার আমি যে দেখলাম যারা পিয়ার চাইছে তাদের অনেকে হচ্ছে পার্লামেন্টে যদি 2-1টা আসন জিততে নাও পারি, মানে নিম্নকক্ষে আমি যদি 1-2% ভোট পাই, তাহলে উচ্চকক্ষে যাতে জায়গা থাকে। আবার যারা এই মুহূর্তে পিয়ার চাচ্ছে না, হয়তো উচ্চকক্ষ তারা করছে যে এই যে তাদের ভাষায় নিম্নকক্ষ এখন 300 আসনে কথার কথা XYZ তাকে মনোনয়ন দিতে পারবো না, তাকে তো খুশি করতে হবে। তাহলে ভাই পিয়ার টিয়ার হলে আবার অন্যদের ভাগ দিতে হবে, দরকার নেই। আমার হাতে 105 থাকলে অন্যদের ভাগ দেবো। আমি দেখি সবই তো যাচ্ছে শাসনতান্ত্রিক ব্যবস্থা, আমাদের প্রয়োজনে যে পরিবর্তন করতে হবে সেই ধরনের একটা যৌক্তিক জায়গা থেকে না এসে কতকগুলো জনতুষ্টিবাদী অবস্থান এবং নিজের সুবিধাজনক অবস্থা এবং বাংলাদেশের জনগণের টাকা শ্রাদ্ধ